সুপ্রিয় স্নেহের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে সুস্থ আছো, নিরাপদে আছো। আমরাও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে সবাই ভালো আছি। শিক্ষার্থীরা, মহামারীর এই দুর্দিনে আমরা তোমাদের বিদ্যালয়ের শ্রেণীতে পাঠদান করতে পারছি না। তাই আমরা শুধুমাত্র তোমাদের কল্যাণের কথা ভেবে তোমরা যাতে পাঠ সংশ্লিষ্ট থাকতে পারো সে উদ্দেশ্যে অনলাইন এডুকেশন প্রোগ্রাম শুরু করেছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রোগ্রামের ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং ভালোভাবে লেখাপড়া করছো। আজকের এই অনলাইনে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফেরদৌসী বেগম, সহকারী শিক্ষক বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়, সাভার, ঢাকা। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে প্রথম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ ভাষা, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা পড়ব ভাষা, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা, সাধু ও চলিত রীতির পার্থক্য। শিক্ষার্থীরা, আমরা প্রথমে জেনে নেই ভাষা কাকে বলে। নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা পূর্ববর্তী বিভিন্ন ক্লাসে ভাষা কাকে বলে তোমরা জানতে পেরেছো। বিভিন্নভাবে ভাষা সংজ্ঞায়িত করা হয়েছে বিভিন্ন বইয়ে। এখন তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো। এখন তোমরা ভাষা সম্পর্কে আরো বিশদভাবে জানবে। তোমরা সবাই বই হাতে নিয়ে মনোযোগী থাকো। ভাষা মানুষ সৃষ্টির সেরা জীব। তার মনের মধ্যে সব সময়ে নানা বুদ্ধি বা ভাবের আনাগোনা চলে। সেই বুদ্ধি বা ভাব ইশারায় নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে, কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায়। যেভাবেই মনের ভাব প্রকাশ করা হোক না কেন, এর সবই ভাষা। অর্থাৎ মানুষ যার মাধ্যমে অন্যের নিকট নিজের মনের ভাব প্রকাশ করে তাই হচ্ছে ভাষা। অনেক সময় বুদ্ধি বা ভাব ইশারায় নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে ভাষা প্রকাশিত হতে পারে। সাধারণ কথায় ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। আর এই অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। তাহলে ভাষার প্রাণ কি হচ্ছে? ভাষার প্রাণ হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি। দেখো শিক্ষার্থীরা, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষার সংজ্ঞা দিতে গিয়ে লিখেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলা হয়। অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে
মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে বলা হয় ভাষা। আর বাকযন্ত্র কি? বাকযন্ত্র হচ্ছে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বলা হয় বাকযন্ত্র। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে যে বাকযন্ত্র কি এবং ভাষা কাকে বলে। তোমরা আরো জানতে পারলে যে অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। তাহলে শিক্ষার্থীরা এখন জেনে নাও বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে। তার মধ্যে বাংলা হচ্ছে একটি ভাষা। তাহলে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে? পৃথিবীতে প্রায় ৩,৫০০-এরও বেশি ভাষা প্রচলিত আছে। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর ৪র্থ বৃহৎ মাতৃভাষা। তাহলে তোমরা জানতে পারলে যে ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা হচ্ছে পৃথিবীর ৪র্থ বৃহৎ মাতৃভাষা। বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা হচ্ছে বাংলা। আমরা বাংলাদেশী, বাংলার অধিবাসী, আমাদের মাতৃভাষা কি বলতো? আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। বর্তমানে পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা বাংলা। তাহলে তোমরা জানতে পারলে বর্তমানে পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। এবার এসো শিক্ষার্থীরা, আমরা জেনে নেই মাতৃভাষা ও রাষ্ট্রভাষা কাকে বলে। মাতৃভাষা মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছে প্রতিপালিত হয়, তারই কথা শেখে। তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকেই বলা হয় মাতৃভাষা। শিক্ষার্থীরা, আমরা সবাই জন্মের পর প্রথমে আমাদের মায়ের কাছে প্রতিপালিত হই স্বাভাবিকভাবেই, আর মায়ের কথাই আমরা শিখি। তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকেই বলা হয় মাতৃভাষা। বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পর মায়ের কোলে এবং মায়ের বাংলা বলে বড় হয়। তোমরা শিক্ষার্থীরা সবাই জন্মের পর থেকে মায়ের কোলে মায়ের বাংলা বলে বড় হয়েছ। বাঙালি মায়ের এই বুলি হচ্ছে বাংলা। তাই বাঙালি জাতির মাতৃভাষা হচ্ছে বাংলা। আমরা বাঙালি জাতি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। আর তোমরা নিশ্চয়ই শিক্ষার্থীরা জানো আমাদের এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে, বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমাদের 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সে ঘটনা তোমরা সবাই জানো। এই ভাষা আন্দোলনে রফিক, শফিক, জব্বার, সালাম, বরকত সহ আরো অনেকেই বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছিলেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। আর তাদের এই ত্যাগের বিনিময়ে আজ আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলতে পারছি। এবার জেনে নাও রাষ্ট্রভাষা কাকে বলে। রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলা হয়। একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভাষার ব্যবহার
থাকতে পারে। যেমন বাংলাদেশে বাংলা, চাংমা, আচিক, মণিপুরী ভাষা ইত্যাদি। ভারতে বাংলা, গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, কানাড়ি ভাষা ইত্যাদি। পাকিস্তানে পাঞ্জাবি, বালুচ, সিন্ধি ভাষা ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের ৩য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। তাহলে তোমরা কি জানলে? রাষ্ট্রভাষা কাকে বলে? রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলা হয়। আর প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। এ কথাটা কোথায় লেখা আছে বলো তো? কথাটি লেখা আছে বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের ৩য় অনুচ্ছেদে কথাটি লিপিবদ্ধ আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা জেনেছ ভাষা কাকে বলে, মাতৃভাষা কাকে বলে ও রাষ্ট্রভাষা কাকে বলে। এখন তোমরা জেনে নাও সাধু ও চলিত রীতির পার্থক্য। পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক আলাদা রূপ আছে। একটি হচ্ছে বলার ভাষা বা মৌখিক রূপ, আর অপরটি হচ্ছে লেখার ভাষা বা লৈখিক রূপ। ভাষার মৌখিক রূপের আবার দুটো রীতি রয়েছে, যথা আঞ্চলিক রীতি ও প্রমিত রীতি। তাহলে তোমরা কি বুঝলে? যে বাংলা ভাষার একাধিক আলাদা রূপ রয়েছে। একটি হচ্ছে বলার ভাষা, একটি হচ্ছে লেখার ভাষা। আর ভাষার মৌখিক রূপের আবার দুটি রীতি রয়েছে, যথা আঞ্চলিক রীতি ও প্রমিত রীতি। অপরদিকে লৈখিক রূপেরও দুটো আলাদা রীতি রয়েছে, একটি হচ্ছে সাধু রীতি, একটি হচ্ছে চলিত রীতি। তাহলে লৈখিক রূপের কয়টি রীতি রয়েছে? দুটি রীতি, একটি হচ্ছে সাধু আর একটি হচ্ছে চলিত রীতি। দেখো আঞ্চলিক ভাষারীতি কাকে বলে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাঙালি জনগোষ্ঠী মুখে মুখে যে ভাষারীতিতে মনোভাব ব্যক্ত করে সেই ভাষারীতি বাংলার আঞ্চলিক ভাষারীতি নামে পরিচিত। আর এই আঞ্চলিক ভাষারীতি অঞ্চলভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্য রূপকেই আঞ্চলিক ভাষারীতি বলা হয়। তাহলে আঞ্চলিক ভাষারীতি কি? বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাঙালি জনগোষ্ঠী মুখে মুখে যে ভাষারীতিতে মনোভাব ব্যক্ত করে থাকে তাকেই বলা হয় আঞ্চলিক ভাষারীতি। এবার জেনে নাও প্রমিত ভাষারীতি কি। বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারে আরও আকর্ষণীয় হয়। এক কথায় ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই বলা হয় প্রমিত ভাষারীতি। তাহলে তোমরা কি বুঝলে? যে বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। আর এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারে আরো আকর্ষণীয় হয়। এবার দেখো সাধু ভাষারীতি। যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত তাকেই বলা হয়
সাধু ভাষারীতি। আর চলিত ভাষারীতি হচ্ছে ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সাহায্যে গড়ে ওঠে। এই ভাষারীতিকে বলা হয় চলিত ভাষারীতি। তাহলে তোমরা জানলে সাধু ভাষারীতি কি? যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাকেই বলা হয় সাধু ভাষারীতি। যেমন আমি ভাত খাইব। আর চলিত ভাষারীতি হচ্ছে ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে গড়ে ওঠে। এই ভাষারীতিকে বলা হয় চলিত ভাষারীতি। এবার এসো শিক্ষার্থীরা, দেখো সাধু ও চলিত ভাষারীতির মধ্যে নানা দিক থেকে বেশ কিছু পার্থক্য রয়েছে। এই দুই ভাষারীতির মধ্যে আমরা এখন পার্থক্যটা জেনে নিব। নিচে সাধু ও চলিত ভাষারীতির কয়েকটি পার্থক্য দেখানো হলো। সাধু ভাষারীতি। সাধু ভাষারীতি সর্বজন গ্রাহ্য লেখার ভাষা। অপরদিকে চলিত ভাষারীতি সর্বজন বোধ্য মুখের ও লেখার ভাষা। তাহলে সাধু ভাষারীতি হচ্ছে সর্বজন গ্রাহ্য লেখার ভাষা। সাধু ভাষারীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে, আর চলিত ভাষা সবসময় ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না। তাহলে সাধু ভাষারীতি হচ্ছে সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে, আর চলিত ভাষা সব সময় ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না। সাধু ভাষায় পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট, আর চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়, সুনির্দিষ্ট নয়। সাধু ভাষার তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, আর চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম। সাধু ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী নয়, আর চলিত ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী। তাহলে তোমরা বুঝলে সাধু ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী নয়। চলিত ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী একটি ভাষা। সাধু ভাষায় সর্বনাম ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণ রূপ ব্যবহৃত হয়। যেমন সাধু ভাষায় ক্রিয়াপদ হচ্ছে যাইতেছে, এখানে ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়েছে। আর চলিত ভাষায় সর্বনাম ক্রিয়া ও অব্যয় পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমন যাচ্ছে, এই যে যাচ্ছে শব্দটি, এটি হচ্ছে একটি ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ, আর যাইতেছে এটি হচ্ছে ক্রিয়াপদের পূর্ণ রূপ। সাধু ভাষা গুরু গম্ভীর, দুর্বোধ্য ও মন্থর। অপরদিকে চলিত ভাষা চটুল, সরল ও সাবলীল।
তাহলে তোমরা জানলে সাধু ভাষা হচ্ছে গুরু গম্ভীর ও মন্থর, আর চলিত ভাষা হচ্ছে চটুল, সরল ও সাবলীল। তাহলে সাধু ভাষা কি? সাধু ভাষা হচ্ছে গুরু গম্ভীর, দুর্বোধ্য ও মন্থর, আর চলিত ভাষা চটুল, সরল ও সাবলীল, অর্থাৎ সহজ সরল ভাষা। সাধু ভাষারীতি অপরিবর্তনীয়, তাই কৃত্রিম। তাহলে সাধু ভাষারীতি হচ্ছে অপরিবর্তনীয়, তাই কৃত্রিম, আর চলিত ভাষারীতি হচ্ছে পরিবর্তনশীল, তাই জীবন্ত। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমরা জানতে পারলে ভাষা কাকে বলে, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা কাকে বলে, সাধু ও চলিত ভাষা কাকে বলে, সাধু ও চলিত রীতির মধ্যে পার্থক্য কি। এসব তোমরা আজ ভালোভাবে জানতে পেরেছ, বুঝতে পেরেছ। আজ আমাদের এই পর্যন্তই থাক। যেটুকু পড়ালাম তোমরা ভালোভাবে বাসায় দেখে দেখে বারবার পড়াগুলো পড়বে। ভালোভাবে বারবার দেখে দেখে পড়লে তোমাদের পড়াটা মেমোরিতে কনসেপ্ট করবে এবং তোমরা পরীক্ষার সময় সুন্দরভাবে লিখতে পারবে আশা করি। শিক্ষার্থীরা, তোমাদের সামান্য কিছু বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, লিখে নাও। সাধু ও চলিত রীতির মধ্যে পার্থক্য, অর্থাৎ সাধু ও চলিত রীতির মধ্যে যে পার্থক্যগুলো আমি তোমাদের পড়িয়ে দিলাম, সেই পার্থক্যগুলো ভালোভাবে পড়বে। বারবার পড়লে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা সবাই ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখবে এবং পরিবারের অন্যান্য সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে পরামর্শ দেবে। যতদূর সম্ভব বাড়িতে ঘর বাড়ি, বিছানাপত্র, পড়ার টেবিল, নিজের কাপড় চোপড় সব কিছু তোমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবে এবং গুছিয়ে রাখবে। শিক্ষার্থীরা, এসো আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এই বর্তমান করোনা মহামারীর এই ভয়াবহ পরিস্থিতি থেকে অতি দ্রুত মুক্ত করেন। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর ও নিরাপদে থাকো। পৃথিবী করোনা মুক্ত হোক, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।